আপনারা দেখছেন আরজি চ্যানেল। এরপর দেখবেন প্রবাসের সংবাদ। এক মাস পর দেশে পৌঁছেছে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশের মরদেহ। চট্টগ্রামের পাহাড়তলীতে জানাজা শেষে দাফন। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম ট্রাম্পের। ইরানকে নরক বানানোর হুমকি। যুদ্ধের ৩৬তম দিনেও পাল্টাপাল্টি হামলা। বীরের বেশে দেশের মাটিতে সাফ জয় অনূর্ধ্ব ২০ দল। ছাদখোলা বাসে রাজকীয় বরণ। হাতিরঝিলে সংবর্ধনা, পুরস্কার ঘোষণা। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী সন্দীপের এস.এম. তারেক আলীর মরদেহ এক মাস পর দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার চট্টগ্রামের পাহাড়তলীতে জানাজা শেষে দাফন করা হয়। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বলি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা সন্দীপের তারেক আলী। দীর্ঘ এক মাস পর তার মরদেহ পেল পরিবার। চট্টগ্রামের হালি শহরের বাসায় আঙ্গিনায় অ্যাম্বুলেন্স, কপিনে সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ। জানাজা ও দাফনের আগে একটুখানি দেখার সুযোগ পান স্ত্রী, একমাত্র মেয়ে ও স্বজনরা। এস.এম. তারেকের মরদেহ তার পরিবারের কাছে আসাতে আল্লাহর শুকরিয়া আদায় করছি, কারণ অনেকেই ইন্তেকাল করেন লাশটা ফেরত না পাওয়ার কারণে সারা জীবনে আফসোস থাকে। বাংলাদেশ সরকার যেন বাহরাইন সরকারকেই আমাদের এই পরিবারটার দিকে যেন স্বাচ্ছন্দ্যবাদ চলতে পারে সে ধরনের একটা ব্যবস্থা করে দেওয়া। আমার মনে হচ্ছে আমার বাবা এখন আছে, হয়তো বিজি, কল দিবে, কল দিচ্ছি, মনে হচ্ছে না বাবা। গত ১ মার্চ রাতে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তারেক। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছে বেলা 11:30টায় জানাজা শেষে হালি শহরের ঈদগাহ বউবাজার এলাকায় দাফন করা হয়। এই সময় চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান সহ উপস্থিত ছিলেন অনেকে। আমার চট্টগ্রাম ১০ আসনের এমপি হয়ে আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের যা যা করা দরকার সংগঠন হিসেবে এবং ব্যক্তি হিসেবে আমরা তাদের পাশে থাকবো। এস.এম. তারেক ২০০৯ সালে বাহরাইনে যান। সেখানে আরসি ড্রাই ডক নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এত আনন্দ কিসের? দেখেন না, সুইচ অন তো টাঙ্কি ফুল, অফুরন্ত পানি, আবার বিদ্যুৎ বিলও কম। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমি ব্যবহার করি, তাই আমি জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের নরক নেমে আসবে। স্থানীয় সময় শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এমন হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ইরানকে হরমুজ খুলে দিয়ে চুক্তি করতে 10 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় ফুরিয়ে আসছে, মাত্র 48 ঘন্টা সময় বাকি আছে জানিয়ে তিনি বলেন, দেশটির উপর নরক যন্ত্রণা নেমে আসবে, ভোগ করতে হবে কঠিন পরিণতি। যদিও তার এমন মন্তব্যের কোনো জবাব দেয়নি তেহরান, বরং বিদেশি শত্রুর হুমকি মোকাবেলায় হয়ে উঠেছে আরও আগ্রাসী। এদিকে ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে তেহরানও। এদিকে ইরানের
পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এ হামলায় উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণে বিষয়ে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গেল 5 সপ্তাহে ইরানের যুদ্ধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের কাছে 2টি যুদ্ধবিমান হারিয়েছে দেশটি। এতে এখনো নিখোঁজ রয়েছেন একজন পাইলট। 2 দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হয় প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। এরই মধ্যে নিখোঁজ পাইলটকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে ইরানের সামরিক বাহিনীও। ধরে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন নিখোঁজ ক্রু তেহরানের হাতে ধরা পড়লে পাল্টে যেতে পারে যুদ্ধের গতিপথ। এর মধ্যে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। ইরান জুড়ে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যা আঘাত এনেছে তেহরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায়। ঘটেছে হতাহতের ঘটনাও। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বুশেহর পারমাণবিক স্থাপনায় অন্তত 4 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতে উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন তিনি। এদিকে পাল্টা ইসরায়েল জুড়েও হামলা চালিয়েছে ইরান। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে নেগেভের শিল্প এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে ভারতের কলকাতায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত এপার বাংলাও। এরই মধ্যে তার মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। স্থানীয় সময় শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগটি দায়ের করা হয়। ধারাবাহিকের শুটিং চলাকালে হঠাৎ এই মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না দুই বাংলার ভক্তরা। যদিও স্থানীয় প্রশাসন ময়নাতদন্ত শেষে জানিয়েছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের, তবে এই ঘটনায় প্রশ্ন থেকেই যাচ্ছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন সহকর্মী, তারকা ও কলাকুশলীরা। নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআর এর অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়ে গেল আলোচনা সভা। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে এই সভায় উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা ও তাদের নিরাপত্তার বিষয়। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের শহীদ, জাতীয় নেতা ও সেক্টর কমান্ডারদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান অংশগ্রহণকারীরা। এদিকে মালয়েশিয়ায় গড়ে উঠেছে ভালোবাসা, বিশ্বাস আর আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত, যেখানে এক মালয়েশিয়ান মা নিজ হাতে তার মেয়ের বিয়ে দিলেন এক বাংলাদেশি তরুণের সঙ্গে। দুই ভিন্ন সংস্কৃতির এই বন্ধন এখন আলোচনায়। মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের বাসিন্দা আব্দুল আহাদ প্রায় 3 দশক আগে জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানেই কর্মজীবনের পাশাপাশি পরিচয় হয় এক মালয় তরুণীর সঙ্গে। সময়ের সাথে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসায়, পরে পরিণতি পায় দাম্পত্য জীবনে। আমার খুব আশা ছিল যে আমার অন্তত একটা মেয়ে হলো আমি বাংলাদেশি প্লাস বাঙালি ছেলের কাছে বিয়ে দেবো। তো আমার আশা আল্লাহ পূরণ করছে, তার জন্য আমি আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশি কেসে বিয়া করছে, আমার মেয়ে বাঙালি কেসে দিয়া দিছি বিয়া। আমার কলিগা ভালো থাকবো, সারা জীবনে ভালো থাকে।
দীর্ঘ এই সংসার জীবনে তাদের ঘর আলো করে জন্ম নেয় 4 কন্যা সন্তান। আর সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার তাদের বড় মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হলো মালয়েশিয়ায়, যেখানে মিলেছে বাংলাদেশ আর মালয়েশিয়া এই দুই ভিন্ন সংস্কৃতির এক অপূর্ব বন্ধন। বিদেশের মাটিতে যে আমি বিয়ে করে একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমার শ্বশুর, দেন আমার বন্ধু বান্ধব সব একসাথে হয়েছি, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি ওনাকে চুজ করছি। আশা করি তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, আমরা দোয়া করি। আমরা বন্ধু বান্ধব যারাই আছে সবাই একসাথে হতে পারছি, তা নিয়ে আমরা খুবই খুশি। প্রবাস জীবনে এমন আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক কেবল ভালোবাসারই নয়, বরং পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। প্রবাসীরা বলছেন, এমন গল্পগুলি মনে করিয়ে দেয় ভাষা, সংস্কৃতি আর দেশের সীমানা পেরিয়েও মানুষ মানুষকে আপন করে নিতে পারে ভালোবাসা আর বিশ্বাসের বন্ধনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসের সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। Welcome to Bushundhara, the country's largest gated community, where your lifestyle rises to new heights with world-class facilities and unique comfort. Bushundhara, the only smart city in Bangladesh, sets a new standard for modern living with 10 iconic entry gates with a stunning blend of elegance and cutting-edge innovation, welcoming you to a life of distinction. Your safety is our highest priority. A dedicated, well-trained security team with advanced AI camera monitoring systems are always there for you in every corner of Bushundhara housing. All these modern comforts and peace of mind exclusively available at Bushundhara residential area. স্বাগত আবারও প্রবাসের সংবাদে। হামের উপসর্গ নিয়ে দেশের 2 জেলায় মারা গেছে 4 শিশু, এর মধ্যে 3 জন রাজশাহীর এবং কুষ্টিয়ার একজন। এখনও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি অনেক শিশু। সংক্রমণের উচ্চ হার ঠেকাতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় আজ থেকে হামের টিকা দেয়া শুরু করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 থেকে 59 মাস বয়সী দেশের সকল শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। উচ্চ সংক্রমণশীল হামের ভাইরাস আতঙ্কে এখন সারা দেশ। হামের জীবাণু নিয়ে সব বয়সের রোগীরাই হাসপাতালে আসছেন, তবে 6 মাস থেকে 5 বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 50 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে সারা দেশ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, সারা দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত প্রায় 700 জন। এমন পরিস্থিতিতে সংক্রমণের হার বেশি এমন 18 জেলায় জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবানি ঈদের আগেই দেশের সব শিশুর জন্য এই টিকা নিশ্চিত করা হবে। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। প্রাথমিকভাবে 30 উপজেলার 12 লাখেরও বেশি শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনবে সরকার। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দিব। টিকা কার্যক্রমের উদ্বোধনের দিনে অন্তত 5 উপজেলায় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সচিব পর্যায়ের কর্মকর্তারা। আর সারা দেশের টিকা কার্যক্রমের সার্বিক পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে থাকবেন প্রধানমন্ত্রী নিজে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যা কন্টেন্ট। এদিকে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 11টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। প্রায় 3.5 ঘন্টা চলে বৈঠক। দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট মোকাবেলার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি ফেরাতে সরকার গঠনের পর দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভায় অংশ নিয়ে ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন সরকার প্রধান। বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রৌফ চৌধুরী, এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা সহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বন্ধ কলকারখানা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। যে মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোথায় বাধা পাচ্ছেন এগুলোর সমাধান প্রধানমন্ত্রী দ্রুত করতে চান বলে বৈঠকে জানান তারেক রহমান। এই তো বিনিয়োগ বান্ধব হওয়ার যে প্রক্রিয়া সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের উপরে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ, আমদানি রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্র বন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। গণভোটকে অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন 11 দলের নেতারা। শনিবার বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করলে রাজপথে মোকাবেলা করা হবে। সংস্কারকে এড়িয়ে গিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদ থেকে শেষ পর্যন্ত গড়ালো রাজপথেই। শনিবার বিকেলে বাইতুল মুকাররমের উত্তর গেটে জামায়াত সহ 11 দলীয় ঐক্য জোটের এই বিক্ষোভ মিছিল করে হাজারো নেতাকর্মীরা। 11 দলীয় ঐক্যের আয়োজিত বিক্ষোভপূর্বক সমাবেশে নেতারা বলেন, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করলে রাজপথে মোকাবেলা করা হবে। বিএনপি যে পথে হাঁটছে সেটা ফ্যাসিবাদের পথ। বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফ্যাসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানান 11 দলের নেতারা। হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। সমাবেশে জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের কায়দায় ফিরছে বিএনপি। 70 রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। সমাবেশে দেশের জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন বক্তারা। সাথী ও বন্ধুগণ, তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমরা জনগণের বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আহতরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে রাজধানীর কদমতলীর চৌরাস্তার আলবারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। 1.5 ঘন্টার চেষ্টার পর বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শুরুতে ফায়ার সার্ভিসের 3টে ইউনিট কাজ শুরু করে, পরে আরো 4টি ইউনিট যোগ দেয়। আর আগের বার ওই ঠিক এই একই টাইমে আগুন লাগছে। এর আগে এখানে 2বার আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস 5 জনের মরদেহ উদ্ধার করে, তবে তারা নারী বা পুরুষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাইটার ফ্যাক্টরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে বিউটেন গ্যাস থাকে এবং হাইড্রোকার্বন, যেটা মনে করেন দ্রুত আগুনটাকে ছড়ায় দেয় আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রোপেন গ্যাসও এখানে ইউজ করা হয়। বড় বড় কম্প্রেসার মেশিন আছে, সিলিন্ডার আছে, আসলে মাল্টি হ্যাজার্ড এগুলোর মধ্যে থাকে, যার কারণে এগুলো মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আমার তো একটাই মা, আর তো কিছু নাই। নিহতদের মরদেহ আনা হয় মিডফোর্ড হাসপাতালে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। প্রবাসের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। ডেন্টিস্টের পরামর্শ নাও, নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। স্বাগত আরও একবার প্রবাসের সংবাদে। এবার নিউজ 24 স্পোর্টস। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে দেশে ফিরে হাতিরঝিলে রাজকীয় সংবর্ধনা পেল দামাল ছেলেরা। শনিবার রাতে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ ফুটবলাররা পৌঁছান হাতিরঝিলে। উৎসবের পাশাপাশি ক্রীড়াঙ্গনের আগামীর পরিকল্পনার কথা জানান বাফুফের সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিজয়ীদের বরণ করে নিতে আগেই প্রস্তুত ছিল ক্রীড়া মন্ত্রণালয়। শোভাযাত্রা শেষে হাতিরঝিলে এমফি থিয়েটারে সাবজয়ী দল। আলোক উজ্জ্বল এ মঞ্চে আগে থেকে অপেক্ষা ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের সভাপতি। খেলোয়াড়রা মঞ্চে পৌঁছাতেই শুরু হয় সংবর্ধনার মূল আনুষ্ঠানিকতা। এই সময় ভক্ত ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লান্ত কিন্তু তৃপ্ত কোচ ও খেলোয়াড়রা।
ও সব প্লেয়াররা এখানে কষ্ট করছে, সব কোচিং স্টাফরা, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, হেড কোচ, ফিজিও, বিশেষ করে ফিজিও কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট দিছে। তারপরে আমরা ইনশাআল্লাহ ট্রফিটা দেখতে পাইছি। What about Pakistan? What about Nepal? What about India? They asked what we would do if we didn't win. Bangladesh has the best fans in the world. আর ওদের কারণে নট জাস্ট আমাদের প্লেয়াররা বাট আমাদের কোচরা, আমিও আমাদের পরিবারের সাপোর্টের জন্য আমরা এত দূর আসতে পেরেছি। My Bengali is not that good, but my heart is Bengali, Bangladesh. খেলোয়াড়দের সংবর্ধনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের অভ্যর্থনার পাশাপাশি ভবিষ্যতে রূপরেখা ঘোষণা করেন তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং আমার দেশবাসী বাংলাদেশিরাও কিন্তু আমার এই বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশ ফুটবল টিম সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে যারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে সেই সকল খেলোয়াড়দেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে আমরা ক্রিয়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। আর বাফুফের সভাপতি তাবিদ আওয়াল স্বপ্ন দেখেন পুরো দক্ষিণ এশিয়া শাসনের, এজন্য সবকিছু করতে প্রস্তুত তার ফেডারেশন। আমাদের যাত্রার একটা শুরু, আমাদের যেই যাত্রাতে আজকে যেটা মার্ক কক্স বলেছে হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাতে আমরা সফল করতে পারবো। পাশাপাশি আসে পুরস্কারের ঘোষণা। রাত বাড়ার সাথে সাথে উদযাপনের রং আরো গাঢ় হয়। এ বিজয় কেবল একটি ট্রফি নয়, বরং বাংলাদেশের ফুটবল পুনর্জাগরণের একটি বার্তাও বটে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এর আগে বীরের বেশে দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। বিমানবন্দরে তাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ছাদখোলা বাস চ্যাম্পিয়নদের নিয়ে প্রদক্ষিণ করে ঢাকার রাস্তা, যেখানে হাজারো সমর্থক হাত নেড়ে অভিবাদন জানান তরুণ ফুটবলারদের। শিরোপা স্বপ্ন ছুঁয়ে ফেরা একদল তরুণ দেশে ফিরছে, যাদের বরণ করে নিতে বিকেল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। এর আগে প্রস্তুত ছিল ছাদখোলা বাস, ঠিক তারপর পরই হাতে সোনালী ট্রফি নিয়ে আগমন অধিনায়ক মিঠুর। তার হাতের সেই সোনালী ট্রফি যেন জানান দিচ্ছিল এটি কেবল লাল সবুজের প্রতিনিধিদেরই প্রাপ্য ছিল। যেখানে সবার স্পটলাইট ছিল সুলিভান ব্রাদার্সের দিকে, বিশেষ করে রোনান সুলিভানের দিকে, যার গোলে আসর শুরু করেছিল বাংলাদেশ। তার গোলেই মালদ্বীপে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ পায় লাল সবুজরা। তাদের দুই ভাইকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীতে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে, মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অনূর্ধ্ব 20 দলের এই ঐতিহাসিক জয়ের পর বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ছাদখোলা বাসের শহর জুড়ে সংবর্ধনা, আর দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভালোবাসা। সবাই যেন হাত নেড়ে অভিবাদনে জানান দিলেন এই ট্রফি তাদের, এই ট্রফি 18 কোটি বাংলাদেশির। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।